আজকে আমরা শুরু করছি মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তোমরা মনে রাখবে এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে হতে পারে। এক হতে পারে যে উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির মেটাফেজ দশা বা অ্যানাফেজ দশা চিত্রসহ বর্ণনা দাও। প্রাণী কোষের কোষ বিভাজন পদ্ধতির মেটাফেজ দশা বা অ্যানাফেজ দশা চিত্রসহ বর্ণনা দাও, বা শুধু মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা, প্রোফেজ, টেলোফেজ শুধু বর্ণনা চাইতে পারে। শুধু বললে তখন তোমাকে উদ্ভিদ কোষও একটু বলতে হবে, প্রাণী কোষও বলতে হবে। তো আমরা এখানে সামগ্রিকভাবে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির যে পর্যায়গুলো সামগ্রিক বলার চেষ্টা করছি। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিকে আমরা জানি দুটো পর্যায়ে ভাগ করা হয়, একটা হলো ক্যারিওকাইনেসিস, একটা হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি, তাকে বলে ক্যারিওকাইনেসিস। আমরা এখন ক্যারিওকাইনেসিস আসবো। ক্যারিওকাইনেসিসের চারটি দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে প্রথমে আসছে না প্রোফেজ। প্রোফেজ দশাটা কি হচ্ছে মনে রাখবে, এই দশাটা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী। তবে এই দশায় কি হয় না, এই দশার প্রথমে যেটা শুরু হবে যে নিউক্লিয়াসের জলের বিয়োজন ঘটতে শুরু করবে, অর্থাৎ জলের পরিমাণ কমতে শুরু করবে। তখন ক্রোমাটিন জালিকাগুলো আস্তে আস্তে সরু সরু লম্বা লম্বা সরু সরু সুতোর ন্যায় ক্রোমোজোম গঠন করবে এবং তারা ক্রমশ পেঁচিয়ে 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 ক্রোমোজোম গঠন করবে। এই পেঁচানোর পদ্ধতিটাকে বলা হয় স্পাইরিলাইজেশন। এটা একটা শর্ট কোশ্চেন, স্পাইরিলাইজেশন। প্রোফেজ দশায় স্পাইরিলাইজেশন কোন দশায় ঘটে? প্রোফেজ দশায় স্পাইরিলাইজেশন ঘটে। তারপর ক্রোমোজোম পেঁচিয়ে পেঁচিয়ে গঠন হলো। এইবারে এই প্রোফেজ দশারই শেষের দিকে কি হবে, সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে ক্রোমোজোম লম্বালম্বি দুভাগে ভাগ হয়ে যায়। যে এটাকে আমরা যে ক্রোমোজোম ধরি, এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে লম্বালম্বি দুভাগে ভাগ হয়ে যাবে এবং প্রত্যেক ভাগকে বলা হবে ক্রোমাটিড। প্রত্যেক ভাগকে বলা হবে ক্রোমাটিড। তার প্রোফেজ দশার শেষের দিকে এই যে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। এইবারে দেখো তোমরা ছবি দিকে তাকাও, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ মোটামুটি এক। তাহলে পার্থক্যটা কোথায় না, প্রাণী কোষে সেন্ট্রিওল বিভাজিত হবে, অর্থাৎ সেন্ট্রোজোম বিভাজিত হয়ে বিপরীত মেরুতে অবস্থান করবে, 180 ডিগ্রি কোণ অবস্থান করবে। আর উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওল থাকে না। এটা একটা প্রোফেজের পার্থক্য। তাহলে প্রোফেজ দশায় মেইন জিনিস কি হলো না, প্রোফেজ দশায় মেইন জিনিস হলো ক্রোমাটিন জালিকা জলের বিয়োজন হয় নিউক্লিয়াসে এবং ক্রোমাটিন জালিকা পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম গঠন করছে। প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি দুটো ভাগে দুটো করে সিস্টার ক্রোমাটিড গঠন করছে, এগুলো সিস্টার ক্রোমাটিড। আর নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকছে। এটা হলো প্রোফেজ। এবার আসছে আমরা মেটাফেজ। এটা একটা স্বল্পস্থায়ী দশা, মেটাফেজ দশা। আমি এখানে কি পাচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই দশায় বেলতন্তুর গঠন শুরু হয়ে যায়। আমরা পরে আসবো বেলতন্তু কি। বেলতন্তু উদ্ভিদ কোষ, প্রাণী কোষও তৈরি হবে, উদ্ভিদ কোষও তৈরি হবে। যাই হোক, বেলতন্তুর গঠন শুরু হয়ে যায় এবং বেলতন্তুগুলো সেন্ট্রোজোমের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কাইনেটোকর অঞ্চলের সঙ্গে যুক্ত হবে, কাইনেটোকরের সঙ্গে বেলতন্তুগুলো যুক্ত হবে। এবারে এবং ক্রোমোজোমগুলো যেখানে সেখানে ছড়িয়ে থাকে, এই ক্রোমোজোমগুলো ওই বেলতন্তুর সংকোচনের প্রভাবে এবং বিভিন্ন কারণে ওরা একটা নির্দিষ্ট বিষুব অঞ্চলে এসে সজ্জিত হয়। একে বলা হয় মেটাফেজ প্লেট বা ইকুইটোরিয়াল প্লেট। এটা প্রাণী কোষেও সজ্জিত হয়। উদ্ভিদ কোষে মোটামুটি ওই বিষুব অঞ্চলটাকে ঘিরে ক্রোমোজোমগুলো অবস্থান করে। তাহলে মেটাফেজ দশার যেটা উল্লেখযোগ্য পয়েন্ট হলো যে এই দশায় বেলতন্তু গঠন শুরু হয় এবং বেলতন্তুগুলো যুক্ত হবে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে, তোমরা বলবে সেন্ট্রোমিয়ারে যুক্ত হবে এবং ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে এসে সজ্জিত হয়। ক্রোমোজোমগুলো যেখানে সেখানে থাকে, যখন ক্রোমোজোম এখানে থাকতে পারতো, এখানে থাকতে পারতো, এই যে ক্রোমোজোমগুলো এসে যে বিষুব অঞ্চলে এসে সজ্জিত হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হয় মেটাকাইনেসিস। এটা একটা মনে রাখবে যে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো কোষের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিষুব অঞ্চলে এসে সজ্জিত হয়ে মেটাফেজ প্লেট গঠন করে। এই পদ্ধতিকে বলে মেটাকাইনেসিস। তাহলে তোমরা দেখো ছবি থেকে বুঝতে পারবে পার্থক্য কি। মেটাফেজ দশায় কি পার্থক্য দাঁড়ালো না, প্রাণী কোষের ক্ষেত্রে যে বেলতন্তুগুলো গঠন হচ্ছে সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে বা অ্যাস্টার রশ্মি থেকে, কিন্তু উদ্ভিদ কোষে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, এই বেলতন্তুগুলো গঠন হচ্ছে সাইটোপ্লাজমীয় অণুনালিকা থেকে। এটা একটা এখানে আমরা পার্থক্য করতে পারছি। এইবার তাহলে মেটাফেজ দশার মূল বৈশিষ্ট্য কি কি না, মেটাফেজ দশার মূল যে বৈশিষ্ট্য হলো, 1 নম্বর পয়েন্ট হলো বেলতন্তু গঠন শুরু হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট হলো বেলতন্তুগুলো ক্রোমোজোমের
সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হয়। 3 নম্বর হলো কোষের ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চল বা নিরক্ষীয় তলে সজ্জিত হয়ে মেটাফেজ প্লেট গঠন করে। এই হলো মেটাফেজ দশার মোটামুটি বৈশিষ্ট্য। এবার আসছি অ্যানাফেজ দশা। মনে রাখবে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশাটির নাম হলো অ্যানাফেজ। সবচেয়ে ক্ষণস্থায়ী স্বল্পস্থায়ী দশা হলো অ্যানাফেজ। এই দশায় কি হয়, শুরুতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়। তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যখনই বিভাজিত হয়, ধরো এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম মেটাফেজ দশায় গিয়ে দুটো ক্রোমাটিড গঠন করছে। এই ক্রোমাটিড গুলোকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এই সেন্ট্রোমিয়ার যখনই বিভাজিত হয়ে গেল, তাহলে একটি ক্রোমাটিড যুক্ত অপত্য ক্রোমোজোম তৈরি হয়। একটি ক্রোমাটিড যুক্ত অপত্য ক্রোমোজোম। আমরা বলেছিলাম যে এই ক্রোমোজোমের সঙ্গে এই ক্রোমোজোমের পার্থক্য কি। আরেকবার বলে দিই, না এই ক্রোমোজোমে যা যা পরিমাণ থাকে এখানে সব অর্ধেক হয়ে যাবে, ডিএনএ অর্ধেক হয়ে যাবে, সমস্ত প্রোটিন অর্ধেক হয়ে যাবে। যাই হোক, অ্যানাফেজ দশার শুরুতে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় এবং সেন্ট্রোমিয়ার বিভাজিত করে একটি ক্রোমাটিড যুক্ত অপত্য ক্রোমোজোম গঠিত। এরপর আমরা কি আসছি, এই যে একটি ক্রোমাটিড যুক্ত অপত্য ক্রোমোজোম গঠন হচ্ছে এবং এই ক্রোমোজোমের এদের মধ্যে বিকর্ষণ শুরু হবে। বিকর্ষণ শুরু হলে এরা পরস্পরের কাছে সরে যেতে থাকবে। এখানে যখন ছিল কাছাকাছি ছিল, যখন বিভাজিত হলো দূরে সরে যেতে থাকলো এবং যখনই দূরে সরে থাকবে এদের মাঝে ইন্টারজোনাল বেলতন্তু গঠন শুরু হবে। তাহলে ক্রোমোজোমাল বেলতন্তু সংকোচন এবং ইন্টারজোনাল বেলতন্তু প্রসারণের ফলে, খুব মন দিয়ে শুনবে এই জায়গাটা, যে উৎপন্ন অপত্য ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক এক মেরু থেকে বাকি অর্ধেক সংখ্যক অপর দিকে যায়। এটা অর্ধেক বলতে এখানে মিওসিস বুঝে নেবে না, এটা ভালো করে শুনবে। যে অ্যানাফেজ দশায় যে ক্রোমোজোমগুলো উৎপন্ন হলো, উৎপন্ন অপত্য ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক এক মেরুর দিকে যাবে, বাকি অর্ধেক সংখ্যক অপর মেরুর দিকে যাবে। অর্থাৎ আমরা দুটো করে ক্রোমোজোম নিয়ে শুরু করেছিলাম। ছবি আঁকার সুবিধার জন্য দুটো নিতে পারো, তোমরা চারটেও নিতে পারো, সবসময় জোট সংখ্যক নেবে। এবং এখানে দেখো সে দুটো দুটো ক্রোমোজোম এগিয়ে যাচ্ছে, এই জন্য মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। আবার বলছি, উৎপন্ন অপত্য ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক এক মেরুর দিকে, বাকি অর্ধেক সংখ্যক অপর মেরুর দিকে যাবে। এটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। এটা একটা শর্ট কোশ্চেন, অ্যানাফেজীয় চলন কাকে বলে? না, অ্যানাফেজ দশায় উৎপন্ন অপত্য ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল থেকে মেরুর অঞ্চল থেকে গমন করে। ক্রোমোজোমের এরূপ চলনকে বলা হয় অ্যানাফেজীয় চলন। তাহলে উদ্ভিদ কোষে আর প্রাণী কোষে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে অ্যানাফেজের খুব একটা ফারাক এখানে নেই, খালি ওই বেলতন্তু গঠনের পার্থক্য আছে। তাহলে এখানে আবার একটু চালাকি, মানে একটু তোমাদেরকে হয়তো বোকা বানানোর জন্য একটা প্রশ্ন দিতে পারে, একটু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশাটির বর্ণনা দাও। তার মানে তোমাদের চলে এসছে কি, সবচেয়ে স্বল্পস্থায়ী ক্ষণস্থায়ী দশা অ্যানাফেজ দশা চলে এসছে। বা মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশাটির বর্ণনা দাও, তার মানে প্রফেজ চলে এসছে। এগুলো একটু বুঝবে যদি ঘুরিয়ে প্রশ্ন দেয়। এরপর আসছে আমরা টেলোফেজ। এই টেলোফেজ দশার শুরুতেই কি হয়, যে মানে উভয় মেরুর দিকে যে ক্রোমোজোমগুলো পৌঁছে যায়, সেই ক্রোমোজোমে পরস্পর ঘনীভবন কমতে থাকে এবং ডিস্পাইরাইলেশন শুরু হয়। অর্থাৎ ক্রোমোজোমের ক্রোমাটিন জালিকাগুলো, প্যাচগুলো খুলতে থাকে এবং ক্রোমাটিন জালিকা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। বেলতন্তুগুলো দুর্বল পয়েন্টে বেলতন্তু অবলুপ্ত হয়ে যেতে থাকে, বেলতন্তু অবলুপ্ত হয়ে যায়। তারপরে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিয় পর্দা পুনরাবির্ভাব ঘটে যাচ্ছে, নিয়ে দুটো অপত্য নিউক্লিয়াস বেরিয়েছে এবং নিউক্লিয়াসের ভেতরে জলের পুনঃশোষণ ঘটতে শুরু করবে এবং দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হবে। এটা টেলোফেজ। তার সঙ্গে সঙ্গে দেখো আমরা প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের টেলোফেজের একটা ফারাক এখানে বুঝতে পারছি, যে টেলোফেজের শুরুতে, প্রাণী কোষের ক্ষেত্রে টেলোফেজের শুরুতে একটা ক্লিভেজ বা ফারোইং, একটা খান সৃষ্টি দেখা যায়। হ্যাঁ, আর উদ্ভিদ কোষের কি হচ্ছে, টেলোফেজের শেষে বিষুব অঞ্চল বরাবর একটা ফ্র্যাগমোপ্লাস্ট গঠন হয়। এইগুলো আমরা আসবো পরবর্তী ক্ষেত্রে সাইটোকাইনেসিসের সময়। সাইটোকাইনেসিস সময় এগুলো আমাদের আবার এগুলো আসবে, আমি বলবো না। তাহলে টেলোফেজ দশায় কি দাঁড়ালো, না টেলোফেজ দশার শুরুতেই যে ক্রোমোজোমগুলোর মধ্যে পরস্পর ঘনীভবন কমতে থাকে এবং ক্রোমাটিন ক্রোমোজোম প্যাচগুলো খুলতে থাকে, অর্থাৎ ডিস্পাইরাইলেশন ঘটে। ডিস্পাইরাইলেশন ঘটবে এবং ক্রোমোজোম পেছি ক্রোমাটিন জালিকা তৈরি হবে। নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটবে এইভাবে, এবং নিউক্লিয় পর্দা আবির্ভাব হলে নিউক্লিয়াসের মধ্যে জল প্রবেশ করবে এবং দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে এই হলো ওভারঅল প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তোমরা হলে কিছু কিছু শব্দ তোমরা একটু মনে রাখবে, যেমন কনভলিউশন কি বা মেটাকাইনেসিস, তারপর মেটাফেজিক প্লেট, তারপরে তোমার অ্যানাফেজীয় চলন,
হ্যাঁ, স্পাইরাইলেশন, ডিস্পাইরাইলেশন, এই শব্দগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। এবং যদি এরকম যায় কোন দশায় ক্রোমোজোমকে খুব ভালোভাবে বোঝা যায়, দেখা যায় মেটাফেজ দশায় ক্রোমোজোমকে খুব ভালোভাবে দেখা যায় এবং অ্যানাফেজ দশায় ক্রোমোজোমকে দেখা যায়। অ্যানাফেজীয় চলন যখনই হবে তখনই আমরা ক্রোমোজোমের ওই যে সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে যে ভাগ করেছিলাম, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অর্থাৎ এল, ভি, জে, হ্যাঁ, ইত্যাদি আকার, আই ইত্যাদি আকারে আমরা দেখতে পাবো, সেটা পাবো কিন্তু অ্যানাফেজ দশায়। তো ওভারঅল মাইটোসিস, কোষবিভাজন, এটা ক্যারিওকাইনেসিস হলো। এরপরে আমরা তোমাদের আসছি যে আমি বলেছিলাম একটু ব্রেন তন্তু সম্পর্কে তোমাদের বলে দেবো। আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আলোচনা করছি কোষবিভাজনের ভিতরে, যেটা হলো ব্রেন তন্তু। তাহলে ব্রেন তন্তু কি না, মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজনের সময় যে সকল প্রোটিন জাতীয় সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু ক্রোমোজোমের চলনে সাহায্য করে তাদের বলা হয় ব্রেন তন্তু। এবারে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো কি, প্রাণী কোষের ক্ষেত্রে এই ব্রেন তন্তুগুলো তৈরি হয় সেন্ট্রোজোমের অ্যাস্টার রশ্মি থেকে, সেই জন্য এটা বলা হয় সেন্ট্রিওলার ব্রেন তন্তু বা স্পিন্ডল ফাইবার। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষে এই ব্রেন তন্তুগুলো গঠন হয় সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজমের অনুনালিকা থেকে, তাই এদের বলা হয় মাইটোটিক স্পিন্ডল। তাহলে এটা হলো সেন্ট্রিওলার স্পিন্ডল, এটা হলো মাইটোটিক স্পিন্ডল, এটা মনে রাখবে। এবং এইটার এই ব্রেন তন্তু কোথা থেকে তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করে মাইটোসিসকে আবার দুবার ভাগ করা হয়। অ্যাস্ট্রাল মাইটোসিস, অর্থাৎ যে মাইটোসিস কোষ বিভাজনে ব্রেন তন্তু সেন্ট্রোজোমের অ্যাস্টার রশ্মি থেকে তৈরি হয় তাকে বলা হয় অ্যাস্ট্রাল মাইটোসিস। আর যে মাইটোসিস কোষ বিভাজনে ব্রেন তন্তু সাইটোপ্লাজমের অনুনালিকা বা মাইক্রোফিলামেন্ট থেকে তৈরি হয়, মাইক্রোটিউবিউল থেকে তৈরি হয়, তাকে বলা হয় অ্যানাস্ট্রাল মাইটোসিস। তাহলে অ্যাস্ট্রাল মাইটোসিস বললেই তোমরা বুঝবে প্রাণী কোষের মাইটোসিস, আর অ্যানাস্ট্রাল মাইটোসিস বললে তোমরা বুঝবে উদ্ভিদ কোষের মাইটোসিস। অনেকে আবার অ্যাস্ট্রাল মাইটোসিসটাকে অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিসও বলে, একই জিনিস। তাহলে এই একটা উপর ভিত্তি করে ব্রেন তন্তু মনে রাখবে তিন প্রকার, ব্রেন তন্তু তিন প্রকার। আর আমরা এই তিন প্রকার ব্রেন তন্তু অ্যানাফেজ দশায় দেখতে পাবো। কি কি দাঁড়াচ্ছে দেখো না, মেরুর শেষ প্রান্ত মানে সেন্ট্রোজোমের মানে কোষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই ব্রেন তন্তুগুলো বলা হয় নিরবিচ্ছিন্ন ব্রেন তন্তু বা কন্টিনিউয়াস। এগুলো হলো কন্টিনিউয়াস ব্রেন তন্তু, এক প্রান্ত থেকে অপর প্রান্ত। সেন্ট্রিওল থেকে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম পর্যন্ত, অর্থাৎ নির্দিষ্ট জায়গা থেকে ক্রোমোজোম পর্যন্ত এই ব্রেন তন্তুগুলো বলা হয় ক্রোমোজোমাল ব্রেন তন্তু। আর দুটো অপত্য ক্রোমোজোমের মাঝে যে ব্রেন তন্তু থাকে তাকে বলা হয় ইন্টারজোনাল বা ইন্টারক্রোমোজোমাল ব্রেন তন্তু। তবে এটা হলো ব্রেন তন্তুর ব্যাপার ছিল। এবারে আরেকটা শর্ট কোশ্চেন তোমরা মনে রাখবে, স্টেম বডি। স্টেম বডিটা কি না, প্রাণী কোষে অ্যানাফেজ দশার শেষের দিকে কি হয় যে ইন্টারক্রোমোজোমাল ব্রেন তন্তুগুলো পরস্পর যুক্ত স্টেম বডি গঠন করে। এবারে আসছে একটা জিনিস আসতে পারে ব্রেন যন্ত্র। ব্রেন যন্ত্র হলো ব্রেন তন্তু সৃষ্টিকারী অংশ এবং ব্রেন তন্তুগুলোকে একত্রে বলা হয় ব্রেন যন্ত্র। এইবার আমরা আসছি ক্যারিওকাইনেসিসের পর আসছি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষেও হবে এবং প্রাণী কোষেও হবে। সাইটোকাইনেসিস কাকে বলবো না, এটা হলো সাইটোপ্লাজমের বিভাজনের পদ্ধতিকে বলে সাইটোকাইনেসিস, অর্থাৎ যে পদ্ধতি সাইটোপ্লাজম বিভাজিত হয়। তাহলে উদ্ভিদ কোষে কি হবে না, উদ্ভিদ কোষে কি হয় টেলোফেজ দশার শেষে, টেলোফেজ দশার শেষে, আবার বলছি টেলোফেজ দশার শেষে মাইক্রোটিউবিউলগুলো নিরক্ষীয় তলে সজ্জিত হয়ে অনুনালিকা মাইক্রোটিউবিউল সজ্জিত হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে। সেই ফ্রাগমোপ্লাস্টের সঙ্গে গলগি ভেসিকল যুক্ত হয়ে, গলগি ভেসিকল গুলো যুক্ত হয়ে তৈরি হবে কোষপাত বা সেল প্লেট। এই কোষপাতের সঙ্গে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট যুক্ত হয়ে গঠন করবে মিডল লেভেল বা মধ্যপর্দা। এবারে মধ্যপর্দার উভয় পাশে কোষপ্রাচীর বস্তুগুলো জমা হবে। কোষপ্রাচীর বস্তু জমা মানে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, এগুলো জমা হয় প্রাথমিক কোষপ্রাচীর গঠন করে। আর যখনই কোষপাত বা ফ্রাগমোপ্লাস্ট গঠন হয় তখন এগুলো কেন্দ্র থেকে পরিধির দিকে যেতে শুরু করে। অর্থাৎ সাইটোকাইনেসিসের ডিরেকশন উদ্ভিদ কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে, এটা তোমরা মনে রাখবে। তাহলে কি দাঁড়ালো না, টেলোফেজের শেষে, তাহলে সাইটোকাইনেসিসের টেলোফেজের শেষে শুরু হচ্ছে। টেলোফেজের শেষে মাইক্রোটিউবিউল নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করছে। ফ্রাগমোপ্লাস্ট সঙ্গে গলগি ভেসিকলগুলো এসে মিলিত হয়ে কোষপাত গঠন করছে। কোষপাতে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট সঞ্চিত হয়ে মিডল লেভেল বা মধ্যপর্দা গঠন করছে। মধ্যপর্দার উভয় পাশে কোষপ্রাচীর বস্তু জমা হয় প্রাথমিক কোষপ্রাচীর গঠন করছে। এবং এই গঠনটা যখন কেন্দ্র থেকে পরিধির দিকে সরে যাচ্ছে, এই কোষপ্রাচীর যখন মাতৃ কোষপ্রাচীরের সঙ্গে যুক্ত হয়ে গেল তখন আলটিমেটলি দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। এইভাবে হলো। এরপর আমরা আসছি প্রাণী কোষের সাইটোকাইনেসিস। প্রাণী কোষের সাইটোকাইনেসিস হয় ক্লিভেজের মাধ্যমে।
ক্লিভেজ বা ফারিং নয়। তো ক্লিভেজটা কি করে গঠন হয় এবং ক্লিভেজটা কখন গঠন হয় না প্রাণী কোষের টেলোফেজের শুরুতে বা অ্যানাফেজের শেষে এই ক্লিভেজটা ফারিংটা স্টার্ট হয়ে যায়। এই ক্লিভেজটা কেন হয় কি করে হয় বিজ্ঞানী ডগলাস মার্সল্যান্ডের মতে উনি বলেছিলেন যে কোষের নিউক্লিয় তলে যে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিনের ইন্টারঅ্যাকশনের ফলে কন্ট্রাকটাইল রিং গঠন হয়। অর্থাৎ কোষের নিউক্লিয় তলে প্রথমে অ্যাক্টিন ও মায়োসিন তন্তু সঞ্চিত হবে, অ্যাক্টিন মায়োসিন প্রোটিন। এই প্রোটিনের আন্তঃক্রিয়ার ফলে যে কন্ট্রাকটাইল রিং হবে এবং একটা সংকোচন বলের সৃষ্টি হয়। সেই সংকোচন বলের প্রভাবে কি হচ্ছে না ক্লিভেজটা শুরু হচ্ছে। এই ক্লিভেজটা ক্রমশ পরিধি থেকে কেন্দ্রের দিকে আস্তে আস্তে গভীর হতে শুরু করে। যত গভীর হবে আর এগিয়ে আসবে এবং ক্লিভেজ দুটো যখন পরস্পর মিলে যাবে তখন দুটো অপত্য কোষ তৈরি হবে। এবার দুটো অপত্য কোষ তৈরি। এইভাবে প্রাণী কোষের সাইটোকাইনেসিস হয়। তাহলে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য কি দাঁড়াবে না উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কোষপাত গঠনের মাধ্যমে হয়, প্রাপ্তপ্রাস থেকে কোষপাত। আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস ক্লিভেজের মাধ্যমে হয়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস টেলোফেজ দশার শেষে শুরু হয় আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস টেলোফেজ দশার প্রথমেই শুরু হয়ে যায়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের অভিমুখ ডিরেকশন হলো কি উদ্ভিদ কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে, অর্থাৎ কোষপাতটা কেন্দ্র থেকে পরিধির দিকে সরে যাবে। আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসের অভিমুখ হচ্ছে কি পরিধির থেকে কেন্দ্রের দিকে, অর্থাৎ এই ক্লিভেজটা পরিধির কেন্দ্রের দিকে আসে। তাহলে তোমাদের মনে রাখবে এখানে তিন রকমের পার্থক্য হতে পারে। এক উদ্ভিদ কোষের মাইটোসিস, প্রাণী কোষের মাইটোসিস। দুই নম্বর হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। তিন নম্বর হতে পারে তোমার উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, প্রাণী কোষের সাইটোকাইনেসিস। আলাদা করে প্রশ্ন দিতে পারে প্রাণী কোষের সাইটোকাইনেসিস পদ্ধতি বর্ণনা দাও। তাহলে এইভাবে তোমরা ওভারঅল এই প্রিপারেশনটা এইভাবে করে রাখবে। পার্থক্যগুলো এভাবে আসতে পারে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস বা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, প্রাণী কোষের সাইটোকাইনেসিস, উদ্ভিদ কোষের মাইটোসিস, প্রাণী কোষের মাইটোসিস। আর ওই কিছু শর্ট কোশ্চেন এখান থেকে হতে পারে ডাইরেক্ট সাইটোকাইনেসিস প্রাণী কোষের বা উদ্ভিদ কোষের প্রশ্ন দিতে পারে। আর একটা মনে রাখবে ছবি আসতে পারে এখান থেকে মেটাফেসিসের ছবি আঁকো, অ্যানাফেসিসের ছবি আঁকো। আর ওভার একটা দশার বর্ণনা দিতে পারে। প্রথমে বলে রাখি যদি মনে রাখো যদি অ্যানাফেজ দশার বর্ণনা দাও তখন তুমি যে কোনো একটা ছবি আঁকতে পারো, হয় উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ বর্ণনা করতে পারো। আর যদি মেনশন করে দেয় আর যদি উল্লেখ করে দেয় প্রাণী কোষের মেটাফেজ বা অ্যানাফেজ, উদ্ভিদ কোষের মেটাফেজ, তাহলে সেইভাবে বলতে হবে। বেশ এই পর্যন্ত রইল। পর আমরা অন্য টপিক নির্দেশনা হবে।